আমরা জানিয়ে দিতে চাই আজকে প্রথম পর্যায়ে অতিথি হয়ে কে রয়েছেন আমাদের সঙ্গে শব্দ সৈনিক ওস্তাদ মিহির লালা। আমরা তাকে স্বাগত জানাতে চাই রাঙা সকালে। নমস্কার। শুভ সকাল। শুভ সকাল। ভালো আছেন আপনি? এই তো চলছে। আচ্ছা, আমরা সকালের রেয়াজের কথা বলছিলাম। তো সকালবেলা প্রতিদিনই কি মোটামুটি রেয়াজ করা হয়? রেয়াজ তা করতে হয় জি। সকালবেলা। তো এই যে যিনি রেয়াজ করেন তার পরিবারের বাকি সদস্যরা কিংবা প্রতিবেশীরা পর্যন্ত, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে প্রতিদিন সকালটা এত চমৎকার একটি সুরময় একটি সকাল হয় প্রতিদিন। একটা অন্যরকম শুরু দিনটার। সত্যি তা তো বটেই, তা তো বটেই। তো রাঙা সকালে আসতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি, যেহেতু প্রতিদিনই ভোরে উঠে আপনি অভ্যস্ত। না, তেমন একটা অসুবিধা হয়নি, আচ্ছা, তেমন একটা অসুবিধা হয়নি। আচ্ছা, এই যে শাস্ত্রীয় সঙ্গীতের কথা হচ্ছে, যে আমরা একটা জিনিস দেখি যে যখন সকাল তখন আমরা খুব উপভোগ করি শাস্ত্রীয় সঙ্গীত, মনে হয় যে সকালের একটি সঙ্গীত, বা যখন রাত্র যত গভীর হয় শাস্ত্রীয় সঙ্গীতের আসর তত জমে ওঠে। তো এই ব্যাপারটি কেন? আসলে কি দিনের শুরুর ভাগ বা দিনের শেষ ভাগ, অর্থাৎ দিন যখন ফুরিয়ে যায়, এই সময়টা আমরা একটু মানে বিরতি বা অবসর পাই বলে কি সেই সময় শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসে, নাকি এটি নির্দিষ্ট কোনো ব্যাপার রয়েছে? না, শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে বলতে গেলে আপনার 24 ঘন্টায় ধরুন দিন হয়, তৎমধ্যে আপনার সকালবেলা থেকে 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা, আবার বিকেল 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টে, আবার সকাল ভোর 6টা। এইভাবে করে প্রহরগুলো ভাগ করা হয়েছে। তো এটা নট নেসারিলি যে সকাল থেকেই শুরু হয়ে আমাদের রাত, প্রতিটি মুহূর্তেই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়। আচ্ছা, বিভিন্ন রাগ রাগিনীগুলো সেভাবেই সাজানো, এবং বড় বড় দিকপাল্লা সঙ্গীতজ্ঞরা এইভাবেই রাগ রাগিনীর আপনার প্রহর ভেদ করে নিয়েছে। এই রাগেই প্রহরে গাইতে হবে, এই রাগেই প্রহরে গাইতে হবে। আপনি সকালের রাগটা আপনি রাতে নিশ্চয়ই গাইবেন না, আবার রাতের রাগ সকালে গাইবেন না, এরকম কতগুলো বিধিনিষেধ ছিল। তবে ইদানিং অনেকটা মডিফিকেশন এসেছে, সেটা আমরা লক্ষ্য করছি গভীরভাবে। সেটা হচ্ছে ওই টাইমিং এর ব্যাপার। যেমন মনে করুন সকালে একটা রাগ, রাতে আমি দেখছি এখন রাতও গিয়ে দিচ্ছে। অবশ্য বলছে, মুখে বলছেন যে রাতের, যদিও সকালের রাগ, আমি রাতের বেলায় ব্যাপারটি উল্লেখ করে নিচ্ছেন। উল্লেখ করে স্যার, আমরা আপনার কাছ থেকে নিশ্চয়ই এরকম আরো অনেক কিছু জানবো, এরকম বেলা ভাগ করে করে রেয়াজ করার ব্যাপারটি, অনেক জটিল বিষয় যেগুলো হয়তো আমরা বুঝি না। তবে তার আগে মৃদুল বোধহয় আমাদের দর্শকদের, অবশ্যই দর্শক, আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, আজকে একটু ছোট করে জানিয়ে দিতে চাই, আজকে যিনি অতিথি হয়ে রয়েছেন আমাদের সঙ্গে ওস্তাদ মিহির লালা, শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিক্ষক এবং শিল্পী। তিনি আর্য সঙ্গীত সমিতি সুরেন্দ্র বিদ্যাপীঠের অধ্যক্ষ। মিহির লালা স্বাধীন বাংলা বেতারের একজন শব্দ সৈনিক। শুরুটা লঘু সঙ্গীত চর্চা দিয়ে শুরু হলেও অচিরেই তার আগ্রহ গড়ে ওঠে শাস্ত্রীয় সঙ্গীতে। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে ধ্রুপদ, ঠুমরি, খেয়ালের মতো শাখাগুলোতে তার চর্চা। ওস্তাদ আবু বকর সিদ্দিকীর সুযোগ্য শিষ্য মিহির লালা তালিম পেয়েছেন ওস্তাদ ফতে আলী খাঁ, ওস্তাদ আমানত আলী খাঁ, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত প্রফুল্ল কুমার সেন, নীরদবরণ বড়ুয়া এবং ওস্তাদ বারিন মজুমদারের মতো গুণী শিল্পীদের কাছে। তিনি অল ইন্ডিয়া মিউজিক কলেজ থেকে প্রফেসর অব ক্লাসিক্যাল মিউজিক ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করেছেন। দর্শক, আমরা তার কাছে ফিরতে চাই, আমরা তার এই বিশেষ জীবনটির কথা শুনতে চাই এবং চলে যেতে চাই ছোটবেলার আলাপে। আমরা শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কথা শুনছিলাম স্যার, ছোটবেলার যে মানুষটি, যে ওই যে আমরা বলছিলাম পরিবারের ভিতরে একটা যদি আবহ থাকে, আমেজ থাকে, তাহলে হয়তো সঙ্গীত করে ওঠে। আপনার পরিবার এটা ইনহেরিটেড ব্যাপার। এটা আমার ছোট্টবেলা, তো আমার জন্ম কক্সবাজার, 41-এ আমার জন্ম। বাবা ছিলেন বারের প্রেসিডেন্ট, তো সেই সুবাদে আমার লেখাপড়াও কক্সবাজার হাই স্কুলে, ওখান থেকেই আমার মেট্রিকুলেশন হয়। তো সেখানে আমার গুরু ওস্তাদ আবু বকর সিদ্দিকী, মরহুম আবু বকর সিদ্দিকী, উনার হাতে আমার প্রথম তালিম হয়, ওনার হাত দিয়ে। তো উনি এত চমৎকার গাইতেন যেটা আমার বলার অপেক্ষা রাখে না। চমৎকার। তো পাশেই বাড়ি ছিল উনার রেওয়াজটা আমি শুনতাম, উনি যে গান করতেন সেটা শুনতাম। এই করে করে এমনি তো আমার পারিবারিক সূত্রে আমার বাবা ভালো গাইতেন,
জি জি বাবা ভালো গাইতেন। আমার মা অ্যাবসলিউটলি গৃহিণী। তারপর বাবা গাইতেন, এসরাজ বাজিয়ে নিজে নিজে বাজিয়ে গাইতেন। আচ্ছা। তো উনি তো ল পাস করেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো সেই সুবাদে সবসময় শুনতাম বাসায়, বাবা কোর্ট বিল্ডিং থেকে এসেই বসে গাইতেন। চমৎকার। শুরুটা হয়েছিল লঘু সঙ্গীত দিয়ে, অর্থাৎ আধুনিক বা প্রচলিত সঙ্গীত দিয়ে। তো এটি আসলে কি করে শুরু হলো? যখন ছোটবেলায় চর্চা করে কি নিয়মিত গাওয়া শুরু করেছিলেন? আসলে আমি প্রথম থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের দিকে বড় একটা ইয়ে ছিল না। আচ্ছা। তো আমার গুরুজি উনি সব ধরনের গান গাইতেন, তবে ক্লাসিক্যালটা খুব বেশি গাইতেন। তো দেখতাম সেই সুরের মূর্ছনা বা অপূর্ব গায়কী উনার, তো ও দেখে আমার মন ভরে যেত, বুঝলেন। তো আব্বা হাও বলতো না, নাও বলতো না, তার মধ্যে আমি যেতাম। উনার এখানে যেতাম, উনি খুব আদর করতেন। এই করে করে উনি আমাকে প্রথম স্বরলিপি জ্ঞান দিচ্ছেন। তো এটা করতে করতে আমি ডিভোটেড হয়ে গেলাম ক্লাসিক্যাল মিউজিক, বা অন্যান্য গানও তখন গাইতাম। জি। সেই বয়সটাও হারিয়ে ফেলেছি, আর সেই গাওয়ার সেন্টিমেন্টও হারিয়ে ফেলেছি। কারণ শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ডিভোটেড হওয়া বা শাস্ত্রীয় সঙ্গীতের সুর, এবং সঙ্গীতের মূল জিনিসটা হচ্ছে আপনার সুর এবং ছন্দ। আচ্ছা। তো এই জিনিসটাকে আয়ত্ত করতে গিয়ে নট রাগরাগিনী, রাগরাগিনীটা একটা ভিন্ন ব্যাপার, ভিন্ন কথা। সুরের প্রতি আকৃষ্ট হতে গিয়েই আমি যেন আটকেই গেলাম, এই চর্চা করতে শুরু করলাম। চেষ্টা করেছি, কিছুই হয়নি। জানি না, এখন তো শেষ প্রান্তে, তো চেষ্টা করে যাচ্ছি, করতে হবে। এইটুকু মনের খোরাক বলেন আর চাহিদা বলেন, অন্য কোনো জিনিসের প্রতি তো কোনো অ্যাফিনিটি নেই। জি। তো চেষ্টা করছি, যতদিন বেঁচে থাকবো ততদিন অবশ্যই। এই চেষ্টাটা আমি করে যাব। স্যার, এখন তাহলে দর্শকদের চাহিদার কথা একটু আমরা চিন্তা করি। আপনাকে যেহেতু পেয়েছি আমরা এই সাত সকালে, এবং আপনার সাথে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম যে সকালবেলাটা শাস্ত্রীয় সঙ্গীতের রেয়াজের জন্য খুব ভালো সময়, তো আমাদের রাঙা সকালে একটু হয়ে যাক। একটু আপনি সকালবেলা, এই যে কথাটা বললেন সকালবেলা, খুবই ভালো। রে না রে তে না রে না রে না রে তে না রে রে তে না তা না রে তে এই রাগটা হলো সকালবেলার এই রাগ। এটা মিয়া তানসেন সৃষ্ট রাগ। ওনার ছেলের নাম বিলাস খান। তো বিলাস খান ছেলের নামে এই রাগটা উনি সৃষ্টি করেছিলেন। এটাকে বিলাস খানি তৈরি বলে। এখানে একটা কথা থেকেই যায় এই রাগটা সম্পর্কে। অনেকেই মনে করেন যে না, এটা তরি অঙ্গের রাগ না, এটা ভৈরবী। আচ্ছা। এটা সম্পূর্ণ ভৈরবী অঙ্গের রাগ। তবে তরি ছাপ তো থাকবেই, এবং এটা ভৈরবী রাগটার উল্টো চলন। সোজা ভাষায় ভৈরবী রাগের উল্টো চলন হচ্ছে বিলাস খানির তরি। তো আমি তারই একটু আলাপ নিশ্চয়ই, নিশ্চয়ই। না রে না রে রে না
सब सखियां पिया संग खेल सब सखियां पिया संग खेल मोरे ना माने बात तेरी सब सखियां पिया संग खेले सब सखियां पिया संग खेले ना कोई भादर ना कोई बरखा ना कोई भादर ना कोई बरखा नैनों में बरसाए सब सखियां पिया संग खेलत सब सखियां पिया संग खेल धसारे गा रेनी सारेगा मारेगा सरेगा पार मारेगा रेनी सारेगा सरेगा पार सारे मारेगा सब सखियां खेलत संग सब सखियां। স্যার আপনার ছোটবেলা থেকেই সঙ্গীতে আগ্রহের ব্যাপারে জানছিলাম, তারও আগে খেলাধুলার ব্যাপারে আপনি খুব আগ্রহী ছিলেন, আপনি ফুটবল খেলতেন ভালো, তো খেলাধুলাটা ছেড়ে দিলেন কেন বা খেলাধুলাতে হিসেবে? এটা বড় মজার ব্যাপার, সেটা হলো ফুটবল খেলার দিকে সব ছেলেপুলেদের অ্যাট্রাকশনটা থাকে। স্বাভাবিকত আমারও সেরকম একটা ব্যাপার ছিল। তো স্কুল লাইফে আমি খেলতাম, যদি আমি স্ট্রাইকার হিসাবে খেলতাম, ফরওয়ার্ডে খেলতাম, কিন্তু আমি তেমন একটা ভালো প্লেয়ার ছিলাম না। খেলতাম 10 জনের মধ্যে। তো একবার ঘটনা হলো, তখন সেই পাকিস্তান পিরিয়ডে আর্মিদের সাথে স্কুলের কক্সবাজার হাই স্কুলের ফাইনাল খেলা হয়, অ্যান্ড আই হ্যাড দ্য অপরচুনিটি টু গোল। আমি প্রথম গোলটা করলাম স্কুলের পক্ষে। আর্মি, এই তো আর্মি খেপে গেল, এরা যাতে পাঠান পাঞ্জাবি বললেন। সেকেন্ড টাইম যখন আমার স্কোপ আসলো, আমি বল নিয়ে পাশ কেটে যাওয়ার সময় আমাকে এমন আঘাত করলো বলটা সহ, আমার দুটো অ্যাঙ্কেল মাটির মধ্যে বুট ঢুকেই গেল, গিয়ে উল্টে গেলাম। হ্যাঁ, দুটো অ্যাঙ্কেল আমার ভাঙা। তারপর থেকেই আমি এটা আর করতে পারলামও না, আর সেই আগ্রহটা হারিয়ে ফেললাম। তারপর বাবা তো খুব বকাঝকা প্রচুর, স্বাভাবিকভাবে। তো তখন থেকে চিন্তা করলাম, না এমনি তো গান বাজনা গুনগুন করে গাইতাম, তো ইয়ে করলাম যে না, এটাই করি, গান বাজনাটা চর্চা করি, হাতও ভাঙবে না, পাও ভাঙবে না, বরং তো একটা মনের খোরাকও হলো, লেখাপড়ার সাথে সাথে এইভাবেই আমি গান বাজনার দিকে একটু ডিভোটেড হয়ে গেলাম। লেখাপড়া করতাম আর গান বাজনা করতাম। হাত পা ভাঙলো না, বড় জোর গলা ভাঙলে একটু সমস্যা হতে পারে, সমস্যা হতে পারে, এটা তো নেচারাল ব্যাপার। আরো একটা ব্যাপার রয়েছে অদিতি, সেটা হচ্ছে যে আসলে কিন্তু খেলার মধ্যেই থাকে যে ফুটবল খেলা ছেড়ে সুরের খেলার ভিতরে। স্যার, আমরা একটু চলে আসি, যে সুরের খেলার কথা বলছি, আমরা আপনার ওস্তাদজিদের যাদের কাছে আপনি বিভিন্ন সময় তালিম নিয়েছেন তাদের নাম আমরা বলেছি, কিন্তু আপনার মুখ থেকে আসলে শুনতে চাই যে কি করে প্রথম তালিম নিলেন এবং আস্তে আস্তে একের পর এক গুরুদের মুখোমুখি হলেন, ওস্তাদজিদের মুখোমুখি হলেন, আপনি সেই মানে সঙ্গীত জীবন সম্পর্কে একটু শুনি। আমার সেটা তো লং হিস্ট্রি, অনেক বড় ব্যাপার।
মরহুম উস্তাদ আবু বকর সিদ্দিকী, উনি আমার প্রথম গুরু। জি। তো উনার হাত থেকে আমি যখন মেট্রিকুলেশন করে কলেজ লাইফে আসলাম, তখন আমি প্রথমে শিখতে লাগলাম দিল্লি ঘরানার উস্তাদ মাকসুদ আলী খান সাহেব। উনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত গায়ক আপনার ইয়াসিন খান বাবা গুল মাহমুদ খান সাহেবের ছোট ভাই। জি জি। তো উস্তাদের কাছে তালিম নিলাম। দুর্ভাগ্যবশত উনি বেশি দিন বাঁচলেন না, উনি মারা গেলেন। উনি দিল্লি বেতারে 20 বছর গান করেছিলেন, সাংঘাতিক গাই। তো উস্তাদি মারা যাওয়ার পরপরই আমি ঠুমরি গান শুনে আমার একটু অ্যাফিনিটি হলো, আরে এই তো আরেক চমৎকার ধরনের গান দেখি। খেয়ালে তো অনেক কাজ করতে হয়, যদিও আমি এখন সকালবেলা সেটা করলাম না। এখানে অনেক জিনিস আছে খেয়ালে। ঠুমরি দেখি চটুল প্রকৃতির গান, আপনার বিরহাত্মক এবং শৃঙ্গার রসের গান হচ্ছে ঠুমরি, খুব মজার গান। এইটার দিকে জানতে চেষ্টা করলাম হোয়াট ইজ ঠুমরি। তারপর এইটার সব কিছু মিলে আমি আমার ঠুমরির প্রথম গুরু ওস্তাদ সৈয়দ জাকির হোসেন সাহেব কিছুদিন আগে মারা গেলেন। উনি সবার শেষে তিনি মারা গেলেন আর কি। তো উনি আমাকে ঠুমরিতে তালিম দিতে শুরু করলেন। উনি থাকতেন সুদূর কাপ্তাইতে। আমি চিটাগাং থেকে কাপ্তাই যেতাম, গিয়ে ওনার কাছে তালিম নিতাম। তালিম নেওয়ার মধ্যে বড় মজার ব্যাপার, উনি এক নাগারে বসে আমাকে হারমোনিয়াম বা উনি ভালো তবলা বাজাতেন সত্যি। তো তখন আমাকে উনি গান শেখাতে, উনি ওয়াদাতে চাকরি করতেন। আবার ইউটা ইন্টারন্যাশনাল যখন আপনার কাপ্তাইতে নেম বাঁধছে, তখন ওস্তাদি সেখানে সুপারভাইজার ছিলেন। আমাকে সাথে নিয়ে যেতেন, সাথে করে সকালে পানগুলো আমি হাতে নিতাম। প্রচুর পান খেতেন, আমার মতোই প্রচুর পান খেতেন উনি। তো সেখানে সাইডে লেবার কেউ দেখছে, লেবারের কাজকর্মও দেখছে, আবার এইদিকে আমাকে করে গিয়েও দেখাচ্ছে। এইটা বলতেন এই কাজটা অমুকে করতেন, এই কাজটা অমুকে করতেন, এই ঠুমরির এই বন্দিশ, এই জিনিস ঠুমরি এইভাবে করে উনি আমাকে তালিম দিয়ে বিকেলে যখন আমরা বাসায় ফিরতাম, ওস্তাদের সাথে কিন্তু আমি থাকতাম সবসময়। বাসায় ফিরলে পরে দুজনে কিছু টিফিন করে নিয়ে উনি তাবলা নিতেন। আমাকে বলতেন যে দিনের বেলায় তোকে যা বলেছি তা মনে আছে তো? হ্যাঁ ওস্তাদি কিছু করে, চল যে বসি। ওই বসতাম। তো ভুল ত্রুটি হলে তো দেখাতে নেই, আর তবলা সঙ্গটা ওস্তাদি নিজেই করতেন। তো এইভাবে করে ওনার কাছ থেকে আমি ঠুমরির তালিম নিতাম। তারপর ওস্তাদি ওখান থেকে আফটার লিবারেশন কাপ্তাই ছেড়ে চলে এলেন আপনার স্টেট ঢাকা। তখন কিন্তু আমি চাকরির সুবাদে ঢাকায় থাকতাম। আচ্ছা, চাকরির সুবাদে ঢাকায় থাকতাম। তো ঢাকায় এসে আমি এরপরে কিন্তু আমি আর একটু ক্লাসে গেলে উনি আমাকে বললেন যে দেখ, ঠুমরি গাইতে গেলে প্রচুর খেয়ালের অর্থাৎ প্রচুর সুরের তোমার থাকতে হবে। আমরা ঠুমরি সম্পর্কে জানছিলাম, বেশ মজার মজার তথ্য আপনি দিচ্ছিলেন। তো আপনার সঙ্গীত শিক্ষা এবং আপনার সঙ্গীত জীবন তো দীর্ঘ, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনি সঙ্গীত নিয়ে আছেন। তো সেই কথার ফাঁকে আমরা একটু করে কি ঠুমরি শুনতে পারি? একটু করে ঠুমরি অবশ্যই।
रतियां कैसे काटूं दिन रातियां ओ दिन रातियां ओ कैसे काटे दिन रातियां ओ दिन रातियां ओ कैसे काटे दिन रातियां ओ कैसे कटे दिन रतियां कैसे कटे। বাহ, বাহ, ছোটর মধ্যে খুব ভালো লাগলো। আসলে সকালবেলা শুনতে কিন্তু এমনিতেই ভালো লাগে, যেটা আমরা বলছিলাম যে যারা ওস্তাদ মানুষ তাদের হয়তো সারা দিন কেটে যায় সঙ্গীতে, কিন্তু আমরা যারা সাধারণ শ্রোতা আমরা সেই দিনের শুরুর ভাগটা, দিনের শেষ ভাগটা এরকম সময় আসলে আমরা হয়তো একটু শোনার সুযোগ পাই। তো খুব ভালো লাগছিল। একটু আমরা চলে আসি যে আমরা বারবার বলছি যে শাস্ত্রীয় সঙ্গীত গুরু এবং শব্দ সৈনিক। তো শব্দ সৈনিক অভিধাটির উপর আমরা একটু বেশি জোর দিতে চাই এই মুহূর্তে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের সেই মুক্তিযুদ্ধের সময়ে আমাদের প্রাণ শক্তির একটি বিশাল উৎস ছিল, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মানে আমরা মনে করি যে আপনি অসম্ভব সৌভাগ্যবান একজন মানুষ, এবং আমরা গর্বিত আপনাকে নিয়ে যে আপনি সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সেই সময় কাজ করার সুযোগ পেয়েছিলেন, আমার জাতির জন্য কিছু করতে পেরেছিলেন। একটু শুনতে চাই সেই অভিজ্ঞতার কথা। আসলে আমি তখন তো দেশ পাকিস্তান চলছিল, যুদ্ধ চলছিল। জি, আমি বরিশালে আটকা পড়ি। বরিশালে সেখানে মেজর জলিলের হাতে আমার কিছু ট্রেনিংও ছিল। আচ্ছা, তারপর ওখান থেকে আমি বোধহয় সবাই শেষে কলকাতায় যাই বহু কষ্ট করে। 11 দিন হেঁটে 130 মাইল হেঁটে আমি বাগদা বর্ডার দিয়ে এই ভারতে চলে যাই। ওখানে গিয়ে তো আমার কোনো অন্য অসুবিধা ছিল না। আমার বড় ভাই বড় বোন ওখানে আছেন। আমার বড় দাদা হোল ইন্ডিয়ান কোর্সের সেলস অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো সেই দিক থেকে আমার আত্মীয় স্বজন ছিল প্রচুর। তো আমি হঠাৎ করে, সে তো আজকে বেঁচে নেই, প্রবাল, সে আমার ছোট ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, আমার পাশেই বাসা। সে আমাকে রাস্তায় দেখে ওখান থেকে জোর করে ধরেন, দাদা তুমি আসো, তুমি বাইরে থাকবা কেন, আসো। তো সেই আমাকে ওখানে ইন করালো স্বাধীন বাংলা বেতার। আমি তো এইদিকে ভয়স্থির হওয়ার পেছনে কারণ ছিল আমার গুরু পণ্ডিত বারিন মজুমদার। উনি তো আমার সাথে ছিলেন, লোহানী ভাই ছিলেন আমাদের সাথে। আমরা আপনার ভবানীপুরে এক ভদ্রলোক আমাদেরকে এই একটা সংগঠন করা জন্য, বাংলাদেশের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা সংগঠিত করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার জন্য লোহানী ভাই এবং আমার গুরু আমাকে চাপ দিল যে মেহের এই কাজটা কর। তখন আমি করলাম কি, আপনার ঢাকা থেকে বাংলাদেশ এখান থেকে যত মিউজিক কলেজ যত ছেলে মেয়ে গেল আর কি, ওখানে সবাইকে নিয়ে আমি ওই বাড়িতেই, সে জমিদার শ্রেণীর লোক, তার একটা ইয়ে দিয়ে দিল আমাদেরকে, সব যা যা লাগে সব দিল, যে আপনারা এখানে চর্চা রিহার্সাল করেন এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন, আমার কোনো আপত্তি নেই। উনি ওনার বাড়িটা নিচের ফ্লোরটা দিয়েই দিলেন। তো সেখানে আমরা রিহার্সাল শুরু করি। তখন আমার এই মিউজিক কলেজের ছাত্র ছিল আপনার তপন মাহমুদ, তারপর রতিন রায়, মিতালি মুখার্জি, এরা আরো অন্যান্য মেয়েরা ছেলেরা ছিল, সবাইকে নিয়ে সেখানে রিহার্সাল হতো। কামাল ভাই স্ক্রিপ্ট ফুটতেন, লোহানী ভাই, বারিন্দা তো আমার থাকতো। উনাকে, যদিও উনি আমার গুরু, কিন্তু উনাকে কোনোদিন আমি ওস্তাদজি বা ইয়ে ডাকিনি। আমাকে উনার নির্দেশে উনাকে আমি দাদা ডাকতাম। আচ্ছা, বারিন্দা। আর ইলাদি তো আমার বড় দিদির মতোই, তো খুবই ভালোবাসতো আমাকে।
তো ওখানে আমরা রিহার্সাল করে বিভিন্ন বর্ডারে অনুষ্ঠান আদি আমরা করতাম। এমনকি আমরা আসানসোল পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়েছি, ভারতের বিভিন্ন আনাচে কানাচে আমরা অনুষ্ঠান করতাম, অনুষ্ঠান করেছি। তারপর স্বাধীন বাংলা বেতারে যখন অনুষ্ঠান থাকতো, মূলত সব ছিল আপনার কোরাস টাইপের গান, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো ইত্যাদি। হ্যাঁ, তো এইসব গান, স্বাধীন স্বাধীন ইত্যাদি গানগুলো ওদের সাথে একসাথে মিলে গাইতাম। সমরদা শুট করতেন, বিভিন্ন জনের শুট করতেন, তো গাইতাম। এইভাবেই করে আমরা তখনকার সময়টা কাটিয়েছি আর কি, ওই কলকাতার মাঠে। জি, দেশে ফিরেছেন কবে মুক্তিযুদ্ধের পর? আমি দেশে ফিরেছি লিবারেশন, দেশ স্বাধীন হওয়ার পর। সেখানে একটা মজা রয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর আমি কিন্তু এই ইয়ের মধ্যে একটা ভালো চাকরি পেয়ে গেছিলাম। আচ্ছা, বুটস ইন্টারন্যাশনাল, আচ্ছা, ফার্মাসিউটিক্যাল কনসার্নে। এটা ছিল টালিগঞ্জ অফিস। তো সেখানে আমার অভিজ্ঞতা ছিল। আমি ঢাকায় যখন থাকতাম তখন আমি জাপান ইন্টারন্যাশনাল কনসার্নের হোল ইন্সপেকশন ইনচার্জ ছিলাম। আমি মিউজিক আমি অর্গানাইজার ছিলাম সেই কনসার্নের, জাপান কনসার্ন। এটা ওসাকা এবং টোকিওতে আমাদের দুটো অফিস ছিল। হোল ইস্ট পাকিস্তান আই ইউজ টু কন্ট্রোল। তো এখন আমার অভিজ্ঞতার সুবাদে আমি সেখানে একটা চাকরির অফার পেলাম। অফার পেয়েও তো আমার থাকার সুযোগটা হলো না, কারণ জাস্ট আফটার লিবারেশন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্কুলেশন দিল, যত বাংলাদেশের ছেলে মেয়ে এখানে অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে ছেড়ে দাও, সবাই ফিরে যাবে। তখন কি করব, আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল বোম্বেতে, কিন্তু সুযোগটা রাখতে পারলাম না। আই টু কাম ব্যাক। এইদিকে মনটাও টানছে, মা বাবা ছোট্ট ভাইগুলো কলেজে পড়ে, তো সেই সুবাদে একটু কাম ব্যাক, আমি চলে আসলাম আমার মাতৃভূমিতে। এটা আমাদের জন্য আসলে ভালোই হলো একদিক থেকে, আমরা আপনাকে পেলাম আমাদের মাঝে। এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করেছেন, মুক্তিযোদ্ধাদেরই আপনারাও অংশ, তো মুক্তিযোদ্ধারা দেশের মাটিতেই থাকবেন, এটাই তো স্বাভাবিক। স্যার, আমরা খুব সুন্দর করে শুনে চলছি। এই কি বলা যায়, শনিবারকে বন্ধের দিনই আসলে বলা যেতে পারে, হয়তো কিছু অফিস খোলা থাকে বা জায়গা, কিন্তু মোটামুটি সবার বন্ধ। এই বন্ধের দিনের আমেজ লাগা, খুব চমৎকার সকাল, বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস চারদিকে, খুব ভালো লাগছে আপনার জীবনের গল্প শুনতে। একটু চলে আসি যে আপনি চট্টগ্রামে যে প্রতিষ্ঠানটির নাম আমরা বলেছি সঙ্গীত একাডেমি, যে আর্য, আমি নামটা একটু বলতে ভুলে গেছি, আর্য সঙ্গীত সমিতি। আপনি এখানে, হ্যাঁ জি, এটা আর্য সঙ্গীত সমিতিটা একটা সমিতি কন্ট্রোল করতে বলে স্কুলটাকে নাম ওই আর্য সঙ্গীত সমিতি নামটা রয়ে গেল। আচ্ছা, কিন্তু আসলে স্কুলটার নাম হচ্ছে সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ। আচ্ছা, এইটা সুরেন্দ্র সঙ্গীত বিদ্যাপীঠ মানে যিনি প্রতিষ্ঠাতা সঙ্গীত আচার্য সুরেন্দ্রলাল দাস। আচ্ছা, সে বিশাল এক সঙ্গীতের ভান্ডার। উনি এটা প্রতিষ্ঠা করেন 1906 সালে। কিন্তু সবাই জানে আর্য সঙ্গীত নামে, বুঝলেন? ওই মূল বিদ্যাপীঠের নামটা অনেকে জানতো না, ইদানিং জানছে। আচ্ছা, তো আপনি এই বিদ্যাপীঠের সাথে রয়েছেন অনেক দিন ধরে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা আপনাকে ডাক্তার হিসেবেও পেতে পারতাম, আপনি মেডিকেলেও পড়ালেখা করেছিলেন। That is irony of fate with me. That is irony of fate with me. তার কারণ হচ্ছে দেখেন, এই সঙ্গীতটা আমাকে নিয়ে গেল, আমি যখন মেডিকেল কলেজের ছাত্র। সত্যি কথা বলতে কি, আমি 60 ব্যাচের ছাত্র। তো সেখানে আমি কিন্তু একটু পলিটিক্যালি ইনক্লাইন্ড ছিলাম। সেটা ছিল ছাত্র ইউনিয়ন। আমি ছাত্র ইউনিয়নের ছিলাম একজন, বলতে পারেন মোটামুটি আমাকে দিয়ে যত অনুষ্ঠান যত কিছু হতো আমি করতাম, এবং আমার জন্য কেউ অন্য কোনো আপনার সেখানে সুযোগ পায়নি ঢুকতে। তো তখন ক্ষিতীশ মণ্ডল মিনিস্টার ছিল শেখ সাহেবের আমলে। ক্ষিতীশ মণ্ডল মিনিস্টার ছিল, ও ছিল কালচারাল সেক্রেটারি মেডিকেল। এবং আমাদের জন্য কেউ আপনার ক্যাবিনেট আসতে পারতো না। আমরা ছাত্র ইউনিয়নের লিডিং ছিলাম, পার্টি ছিলাম। একবার
আমরা 4 জন ছাত্রের বিরুদ্ধে আপনার গেল, তখন মিলিটারি গভর্নমেন্ট আমাদের কাছে চলে গেল আপনার আমাদের এগেইনস্টে যে এরা রাতে কুমিল্লায় যায় এবং সকালবেলা ভোরবেলা ঢাকা মেলে চট্টগ্রামে এসে এরা মেডিকেল কলেজে ক্লাস অ্যাটেন্ড করে। তখন সাবভার্সিভ অ্যাক্টিভিটি অফ দি স্টেট টু দ্য স্টেট, এটা ড্র করে আমাদেরকে পরীক্ষা দিতে দিল না ফ্রম 3rd ইয়ার। তো আমার অন্যান্য বন্ধুরা সে পালিয়ে চলে গেছে, কেউ ইন্ডিয়া, কেউ এখানে সেখানে। তারপর আমার আর পরীক্ষাও দেওয়া হলো না, কিচ্ছু করা হলো না, বুঝলেন। আমি কলকাতায় চলে যেতে পারতাম, কলকাতায় চলে গিয়ে আমার সেই মেডিকেল কলেজের নথিপত্র দেখালো, হয়তো আমি সেই চুলটা পেতাম, কিন্তু বাবা তো দিলেনই না, সেই জন্য আর হলো না, কন্টিনিউ করলাম না। সেটা কিন্তু আমরা মনে করি যে আপনি যে চিকিৎসক হওয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে হয়তো কোনো সার্টিফিকেট অর্জন করেনি বা কিছু করেনি, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষের মনের গহীনতম যে অসুখ তার চিকিৎসা করার চেষ্টা করেছি, ছাত্রছাত্রী তৈরি করছি, এখন ডেডিকেটেড হচ্ছে সেই দিকে, ভালো ভালো ছেলে মেয়ে বেরোচ্ছে, এইটাই আমার একটু প্রশান্তি বলতে পারেন মনে। আপনার প্রতিষ্ঠান নিয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁ বোধহয় একটি বেশ প্রশস্তিমূলক কথা বলেছিলেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব, সঙ্গীত সম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব, জি, উনি আমার এই যে ঠাকুরদা বললাম, সঙ্গীত আচার্য সুন্দরলাল দাস, উনাকে আমরা ঠাকুরদা হিসাবেই জানতাম। তো উনার কাছে এই সঙ্গীত সম্রাট আলাউদ্দিন খাঁ সাহেব এসে 4টি বছর ছিলেন, এবং এই সঙ্গীতাচার্য সুরেনবাবু সুন্দরলাল দাস, উনি এই উপমহাদেশের প্রথম আপনার অর্কেস্ট্রা, যেটাকে ঐক্যতান বলি, সেগুলো তো এখন নেই, ইট ইজ ট্রু, নেই। ইন্ডিয়াতে আছে, ওরা বাজাচ্ছে, করছে ঐক্যতান, সেই প্রথম উনি সৃষ্টি করলেন ঐক্যতানটা। তারপর মাইহার ব্যান্ড নামে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব উনি অর্কেস্ট্রা সৃষ্টি করেন। আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, ওইতে আমরা কি একটু ছোট্ট কিছু অংশ, ছোট্ট করে যদি একটু কিছু শুনতে পারি, কোনো একটি রাগ, শেষবারের মতো আর কি, যে অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, একটু যদি ছোট করে আমরা আপনার কোনো একটু অংশ শুনতে পারি। খেয়াল শুনবেন না, আপনার যেটি ইচ্ছে, সকালের সাথে মানানসই আমাদের অনুষ্ঠানের সাথে যায় এরকম যে কোনো একটি। আরে ওটা খুলে নিতে হবে, ওই পাশেরটা। আমি সত্যি কথা এখন বলি, আমি একটু রাতের লাগে যাচ্ছি একটু করে। সাগমাধা নিতা গামারে নিতা সা গামাদানি সা রে নিতা মাগা সাগমানি গগমনি রে নিসা। निकसत चाँदन बार बार से, निकसत चाँदन बार से, निकसत चाँदनी बार बार से, देखा ऐसी आज शरद रात में, देखा ऐसी आज शरद रात में, विकसत चाँदनी बार बार
कसत चांदनी बार बार বাহ। চমৎকার। এটি রাতের একটি রাগ ছিল, তাই কি বলছিলেন? এটা রাতের রাগ। আচ্ছা। যাই হোক, আমাদের অবশ্য সকালবেলা শুনতেও কোনো আপত্তি ছিল না এবং আমাদের ভালো লাগলো। হ্যাঁ ভালোই লেগেছে, আমরা উপভোগই করেছি। এটা কি রাগটা হলো রাগেশ্রী। আচ্ছা, রাগেশ্রী। স্যার, বর্তমানে আপনি শেখাচ্ছেন ছাত্রছাত্রীদেরকে, তো এই প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি কতটুকু আগ্রহী বা কেমন করছে তারা? দেখুন, প্রতিভা কিন্তু প্রচুর, প্রতিভা প্রচুর। আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করি, সেটা না বললে হয় না। যেমন লঘু সঙ্গীত, জি। আমার হয়তো বাণীও অনেকটা মনে নেই, কিন্তু আমি লঘু সঙ্গীত করতে পারি, তাই বলে আমি করতে যাব না। কারণ যেখানে আমি ঢুকেছি জি। এখান থেকে বেরোবার কোনো পথ নেই, জি, নো ওয়ে লেফট। এখনকার ছেলে মেয়ে, আপনার প্রশ্ন, এখনকার ছেলে মেয়েদের প্রতিভা খুবই ভালো, কিন্তু যেই একটু কণ্ঠটা তৈরি হলো বা গাওয়ার মতো কিছুটা ক্ষমতা আসলো, তখন তারা আর টেম্পটেশন রাখতে পারে না। তখন তাদেরকে দেখেছি বিভিন্ন গান নিয়ে হইচই হইচই করতেছে। যেমন আমার ছেলেরা মেয়েরা এখানে দেখবেন আপনার ক্লাসিক্যাল প্রোগ্রাম, ক্লাসিক্যাল গান শিখে আমি ক্লাসিক্যাল গাইব, কিন্তু সেই মানসিকতাটা নেই। তারা লাইট গানের সুযোগ পেলেই আপনার স্ক্রিনে এসে চলে যাচ্ছে, রেডিওতে দৌড়াচ্ছে, এই করছে, তাতে তো হবে না। প্রচারণা পাওয়ার একটা আগ্রহ তৈরি হয়ে যায়। এটা আপনার 40-45 বছর সাধনা করার পর যদি আপনি ক্লাসিক্যালের খেয়াল গাওয়ার বা ঠুমরি গান, যাই গান, এটাতে এই স্টেজ আসতে পারেন, এর আগে নয়, এর আগে নয়। দীর্ঘ অপেক্ষা করতে হবে, সাধনা করতে হবে। আর সাধনাটা, শাস্ত্রীয় সঙ্গীতের সাধনাটা নট মনোটোনাস। জি, এটা আপনাকে এমনভাবে ধাবিত করবে, আপনি কোথায় চলে যাবেন আপনার নিজের সেই হুঁশটা থাকবে না। আচ্ছা, হ্যাঁ, সুরটা এমন জিনিস, সুর এমন জিনিস আপনাকে সে নিয়েই যাবে। তো এতে কথা হচ্ছে, আমি যখন শিখছি, সাধনা করছি, তখন আমার এই মেন অ্যাম্বিশন হবে আমার গুরুর উপর। আমার গুরু যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি গাইব না। আসলেই মানে সুরের যে স্রোত, সে হচ্ছে খরস্রোতা নদীর মতোই। সে নদীতে ভাসমান হলে সে যে কোথায় নিয়ে যাবে, এটা কোনো ভুল নেই, এটা কোনো ভুল নেই। আমাদের আজকের অনুষ্ঠানটাও কিন্তু আপনার সঙ্গে যে মানে সময় ছিল, আপনার সঙ্গে যেটা খুব চমৎকার সময় কেটেছে, তো আমরা অনুভব করেছি যে আমরা যেন খরস্রোতা নদীর মধ্যেই রয়েছি। খুব চমৎকার বেগে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলেছিল। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আমার প্রণাম। জি, অবশ্যই আমরা ভালো থাকি, কারণ আপনাদের মতো মানুষদের মুখোমুখি আমরা নিয়মিত হয়ে থাকি, সবসময় ভালো থাকি। এবং আপনি ভালো থাকবেন, আপনি শরীরের যত্ন নেবেন, এবং আপনার ছাত্রদের অনেক কিছু পাওয়ার রয়েছে আপনার কাছ থেকে, সুতরাং আপনাকে ভালো থাকতে হবে। অনেক ধন্যবাদ স্যার।